হ্যালো বন্ধুরা, আমরা সিরিজ কন্টিনিউ করছি। আমাদের টার্গেট হচ্ছে এনটিপিসি স্ট্যাটিক জিকে। এই স্ট্যাটিক জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু আমরা প্রত্যেকটা সিরিজে কমপ্লিট করছি এবং প্রত্যেক দিন কিন্তু 20টা করে সমস্ত বিষয়ের উপর থেকে বাছাই করা কোশ্চেন কিন্তু থাকছে। আজকেও কিন্তু এক্সামের যেমন প্যাটার্ন হয় সেইভাবে মডারেট টু হাই সেইভাবে কোশ্চেনগুলো সেট করা হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। চলো আজকে আমরা শুরু করব 61 থেকে 80 পর্যন্ত। এর আগে আমাদের 60 পর্যন্ত কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেক দিনের 20 করে কোশ্চেন। আজকে 61 কোশ্চেন, 61 নম্বর কোশ্চেন। নীতি আয়োগ গঠিত হয় কবে? দেখো, নীতি আয়োগ কবে গঠিত হয়? চারটে অপশন: 1 জানুয়ারি 2015, 1 জানুয়ারি 2016, 1 জানুয়ারি 2017 নাকি 2018 সালে। নীতি আয়োগ নীতি আয়োগ কিন্তু গঠিত হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে। ঠিক আছে। কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বত শ্রেণীগুলির মধ্যে অবস্থিত। দেখো, কাশ্মীর উপত্যকা কোন পর্বত শ্রেণীগুলির মধ্যে অবস্থিত? বর্তমানে কাশ্মীর একটি চর্চার বিষয় হয়ে রয়েছে। জাস্কার পীর পাঞ্জাল নাকি জাস্কার কারাকোরাম, কারাকোরাম শিবালিক নাকি জাস্কর শিবালিক। দেখো, কাশ্মীর উপত্যকা যে পর্বতশ্রেণীগুলির মধ্যে অবস্থিত সেটি হলো জাস্কর এবং পীর পাঞ্জাল। জাস্কর এবং পীর পাঞ্জাল এই যে দুটি পর্বতশ্রেণী, এই দুটি পর্বতশ্রেণীর মধ্যে কিন্তু অবস্থিত হচ্ছে কাশ্মীর উপত্যকা, ভারতের ভূস্বর্গ। গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? গান্ধীজি যে সময় আইন অমান্য আন্দোলন করছিলেন সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন। লর্ড আরউইন ছিলেন গভর্নর জেনারেল। নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে? নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে? রায়ঢাক, সংকোচ, কালজানি নাকি চেল? আসাম এবং পশ্চিমবঙ্গকে পৃথক করছে সংকোচ নদী, পশ্চিমবঙ্গের সব থেকে পূর্ব বাহিনী নদী এবং পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে বর্ডার সৃষ্টি করছে এই সংকোচ নদী। এটা হচ্ছে ব্রহ্মপুত্রের উত্তর দিকের উপনদী। মনে থাকবে, ব্রহ্মপুত্র নদের উপনদী কিন্তু সংকোচ নদী। ভারতের নিম্নলিখিত সংস্থা থেকে টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ হয়। আচ্ছা, মানে বলছে যে কোন সংস্থা থেকে টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয়। চারটে অপশন রয়েছে, দেখো কোন সংস্থা থেকে ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয়। ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয় এসওআই মানে সার্ভে অফ ইন্ডিয়া থেকে। এই সার্ভে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল জানো? সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠিত সাল হচ্ছে 1767 সালে। এই সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার বর্তমানে আছে দেরাদুনে। দেরাদুন এর হেডকোয়ার্টার বর্তমানে দেরাদুনে রয়েছে সার্ভে অফ ইন্ডিয়া, যেখানে থেকে টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয়। বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বান এসেছে মরা গাঙে এই গানটি রচনা করেন? বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল বলো তো? বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। আর এই সময় কিন্তু বিভিন্ন কবি, বিভিন্ন গান কিন্তু দেখা গেছে, রাখি বন্ধন উৎসব দেখা গেছে। সেরকমই এই বান এসেছে মরা গাঙে এই গানটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, লালন ফকির, কাজী নজরুল ইসলাম নাকি মুকুন্দ দাস? সঠিক উত্তর কিন্তু মুকুন্দ দাস। মুকুন্দ দাসের গান এটা, বান এসেছে মরা গাঙে। সম্প্রতি দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি বলবো, কারণ কারেন্ট ইভেন্টস বা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসে রেলের যে কোনো পরীক্ষায়। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে 84 বছর বয়সে মারা গেলেন? মানে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান যিনি 84 বছর বয়সে মারা গেলেন, কে শিবন, কে রাধাকৃষ্ণন, কে কস্তুরীগন নাকি শৈলেশ নায়ক?
সঠিক উত্তর হচ্ছে কে কস্তুরীগন। ইনি কিন্তু ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, যিনি 84 বছর বয়সে মারা গেলেন। ঠিক আছে, সব বিষয়ের ওপর কিন্তু এই সেটের কোশ্চেন রয়েছে, দেখে নাও। কে বলছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? দেখো, কিছু গুরুত্বপূর্ণ উক্তি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিশেষভাবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ উক্তি কে কি বলেছেন সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখানে বলছে চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে, কে বলেছেন? মার্টিন লুথার কিং, এম কে গান্ধী, নেলসন ম্যান্ডেলা নাকি কার্ল মার্কস? এটি কিন্তু বলেছেন মহাত্মা গান্ধী, এম কে গান্ধী। ইনি বলেছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী একদিন অন্ধ হয়ে যাবে। ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়? দেখো, এটা সায়েন্স থেকে নেওয়া, বিভিন্ন যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন পরিমাপের একক, এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, একবার দেখে নেবে। ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়? তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি নাকি পদার্থের মাত্রাগত পরিবর্তন নাকি তাপীয় শক্তি? সঠিক উত্তর হবে পদার্থের মাত্রাগত পরিবর্তন মাপার জন্য এই ডিলাটোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়। গুজরাটে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত? স্ট্যাটিক জিকের পার্ট কিন্তু এটা। গুজরাটে যে স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্দেশ্যে, এটার উচ্চতা হচ্ছে দেখো 93, 120, 153 নাকি 182 মিটার। সঠিক উত্তর কিন্তু 182 মিটার। সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচু অফ ইউনিটি সেটা গুজরাটে রয়েছে, 182 মিটার উচ্চতা। কৃষ্ণদেব রায়ের লেখা বিখ্যাত বই আমুক্ত মাল্যদা কোন ভাষায় লেখা? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে এসেছে। এই কোশ্চেনের মধ্যেই একটা প্রশ্ন আছে যে আমুক্ত মাল্যদা কার লেখা? কৃষ্ণদেব রায়ের। ঠিক আছে, এটি কোন ভাষায় লেখা বলছে? তামিল, সংস্কৃত, হিন্দি নাকি তেলেগু? এই আমুক্ত মাল্যদা এটা তেলেগু ভাষায় লেখা। ঠিক আছে, তেলেগু ভাষায় লেখা একটা নাটক। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক যাতে থাকে। দেখো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা সায়েন্সের থেকে কিন্তু রেলের ক্ষেত্রে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে। সায়েন্সের পার্টগুলো থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে যাবে তোমরা। সালফার, ক্লোরিন, ব্রোমিন নাকি নাইট্রোজেন? পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ, কারণ যে রাসায়নিক পদার্থ থাকে তার মধ্যে সালফারের উপস্থিতি। সালফার থাকে বলে পেঁয়াজ কাটার সময় কিন্তু চোখ জ্বালা করে। ঠিক আছে, 2027 সালে 10th ফিফা ওম্যান ওয়ার্ল্ড কাপ কে হোস্ট করবে? এটিও ইম্পর্টেন্ট, কারণ এটি কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে রয়েছে। 2027 সালে ফিফা ওম্যান ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল নাকি ইংল্যান্ড? এটা হোস্ট করবে হচ্ছে ব্রাজিল। ব্রাজিল কিন্তু এই ওম্যান ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে চলেছে 2027 সালে। নিম্নের কোনটি ভারতের শীতলতম স্থান? স্ট্র্যাটেজিকের পার্ট অমরনাথ, দ্রাস, লেহ নাকি শ্রীনগর? লেহর নাম শুনেছো, শ্রীনগর তো শুনেছো। এইটার মধ্যে ভারতের সব থেকে শীতলতম স্থান কিন্তু দ্রাস। দ্রাস হচ্ছে ভারতের শীতলতম স্থান। বার্মা মানে বার্মার বর্তমান নাম মায়ানমার। ঠিক আছে, মায়ানমারের পুরাতন নাম ছিল বার্মা, বর্তমানের নাম মায়ানমার। ঠিক আছে, এই বার্মা ভারত থেকে কোন সালে পৃথক হয়ে যায়? 34 সাল, 1934, 1935, 1937 নাকি 1939? মায়ানমার বা বার্মা ভারত থেকে পৃথক হয় 1935 সালে। শাকসবজি সবুজ রাখতে কি ব্যবহার করা হয়? শাকসবজি সবুজ রাখতে হলে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট নাকি কপার সালফেট? শাকসবজি যদি সবুজ রাখতে হয় তাহলে এই কপার সালফেট কিন্তু ব্যবহার করা হয়। বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এই যে বিভিন্ন রাজ্যের কোথায় কি কি উদ্যান রয়েছে, কি কি জিআই ট্যাগ প্রাপ্ত জিনিস রয়েছে, সেগুলো একবার দেখে যাবে।
বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? আসাম, বিহার, ঝাড়খণ্ড নাকি মধ্যপ্রদেশ? এটি হচ্ছে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প বিহারে আছে। বিহারে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প আছে। এটি তোমাদের হচ্ছে বেঙ্গল টাইগার আর এর একটা ইয়ে রয়েছে, সেইখানেই কিন্তু বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প রয়েছে। টাইগারের, বেঙ্গল টাইগারের ভার্সন সম্ভবত। ভূপেন হাজারিকা সেতু আসামের সাথে নিম্নের কোন রাজ্যকে সংযুক্ত করেছে? খুবই গুরুত্বপূর্ণ। এই ভূপেন হাজারিকা সেতু কিন্তু দীর্ঘতম সেতু। দীর্ঘতম সেতু, ঠিক আছে? এই দীর্ঘতম সেতু ভূপেন হাজারিকা সেতু কোথায় আছে, কোন রাজ্যে? এটা আসামের সাথে কানেক্ট করছে কোন রাজ্যকে? অরুণাচল প্রদেশ রাজ্যকে কিন্তু কানেক্ট করছে। অরুণাচল প্রদেশ এবং আসামের রাজ্যকে সংযুক্ত করছে এই ভূপেন হাজারিকা সেতু। সম্প্রতি ভারতের 107তম জাতীয় উদ্যান হিসাবে কোনটিকে ঘোষণা করা হয়েছে? বর্তমানে ভারতের 106টা জাতীয় উদ্যান রয়েছে, কিন্তু রিসেন্টলি 107 নম্বর জাতীয় উদ্যান ঘোষণা করা হলো। টোটাল এখন যে জাতীয় উদ্যান রয়েছে সেটা কিন্তু 107খানা জাতীয় উদ্যান রয়েছে। তার মধ্যে যে রিসেন্ট যে জাতীয় উদ্যান ঘোষিত হলো সেটি কোন জাতীয় উদ্যান? গির জাতীয় উদ্যান, শিমলিপাল নাকি কানহা নাকি সুন্দরবন? সঠিক উত্তর হচ্ছে এই শিমলিপাল জাতীয় উদ্যান। শিমলিপাল জাতীয় উদ্যান হচ্ছে কোথায়, কোন রাজ্যে অবস্থিত বলতে পারবে? শিমলিপাল রাষ্ট্রীয় উদ্যান হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। এখানেও কিন্তু টাইগার কিন্তু রয়েছে এই উদ্যানে, জাতীয় উদ্যানে টাইগার রিজার্ভ রয়েছে। দ্য ইনসাইডার কার আত্মজীবনী? দেখো এই আত্মজীবনীমূলক বই কিন্তু তোমরা দেখে যাবে, আমি কিন্তু এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে। আত্মজীবনীমূলক কার কার কোন রিসেন্ট আত্মজীবনী সে একবার করে দেখে যাবে। দ্য ইনসাইডার হচ্ছে পিভি নরসিংহা রাও। পিভি নরসিংহা রাও এর আত্মজীবনী হচ্ছে দ্য ইনসাইডার। দেখো কিছু গুরুত্বপূর্ণ আত্মজীবনী দেখে নাও। আব্দুল কালাম, ওনার আত্মজীবনী হচ্ছে উইংস অফ ফায়ার। মহাত্মা গান্ধী, ওনার আত্মজীবনী হচ্ছে দ্য মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। রাজেন্দ্র প্রসাদ, আমার্তা। মৌলানা আব্দুল কালাম আজাদ, ইন্ডিয়া উইংস ফ্রিডম। মনমোহন সিং এর হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জির হচ্ছে দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার। নেলসন ম্যান্ডেলার হচ্ছে দ্য স্ট্রাগল ইন মাই লাইফ। দেখো এই গুরুত্বপূর্ণ আত্মজীবনীগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন হিসেবে দেওয়া রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নেবে। দেখো এই সিরিজে কিন্তু 61 থেকে 80 পর্যন্ত কোশ্চেন রাখা হলো। আমরা পরবর্তী সিরিজে 81 থেকে 100 কভার করব। ঠিক আছে, চলো আজকে গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে।